স্বাগত সংবাদ সন্ধ্যায়। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং সাথে আছে মাহমুদা মমিতা। আর জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়েছে সরকার, যে দলেরই হোক তারা সম্মান পাবেন বললেন প্রধানমন্ত্রী। খালেদাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ২০ দলের আবেদন, আইনগতভাবে কিছুই করার নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাপান থেকে আসা ২ শিশু বাবার কাছে থাকবে, বছরে ৩ বার দেখা করতে পারবেন মা, হাইকোর্টের রায়। বদরুন্নেসার শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতা বাস শ্রমিককে গ্রেপ্তারের দাবি, ২৪ ঘন্টার আলটিমেটাম। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক তাদের সবার সম্মান নিশ্চিত করেছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন তিনি। বিশ্বের সাথে সমান তালে এগিয়ে যাবার যে সক্ষমতা অর্জন হয়েছে তা যেন ব্যাহত না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে শিখা নির্মাণে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আব্দুল হামিদ। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের স্মরণে বিউগলে বাজে করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ৩ বাহিনীর প্রধানগণ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং ৭৫ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান বিজয়কে ত্বরান্বিত করেছে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে এনেছে বলেন তিনি। তাদের যে সম্মান প্রকৃতপক্ষে ৭৫-এর ১৫ই আগস্টে জাতির পিতাকে হত্যার পর হারিয়ে গিয়েছিল, সেই সম্মানটা আবার যেন ফিরে আসে, আমরা তার ব্যবস্থা নিয়েছি এবং সেভাবেই আমরা চেষ্টা করেছি যে যেখানেই থাকুক, যে দলেই থাকুক না কেন, মুক্তিযোদ্ধা হিসেবেই তারা সম্মান পাবে। আমরা সেই পদক্ষেপটা নিয়েছি। বঙ্গবন্ধুর দেয়া প্রতিরক্ষা নীতিমালা অনুযায়ী আধুনিক যুগোপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার, জানান প্রধানমন্ত্রী। বিশ্বের সঙ্গে তাল রেখে এগিয়ে যাবার যে সক্ষমতা দেশ অর্জন করেছে তা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান শেখ হাসিনা। কাজে এই সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত স্বাধীনতা, এটা কখনো ব্যর্থ হতে পারে না। কাজে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশকে বিশ্ব মর্যাদায় আমরা আজকে নিয়ে এসেছি। এই মর্যাদা ধরে রেখে বাংলাদেশ এগিয়ে যাবে। এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ৮ সদস্যকে ২০২০-২১ সালের শান্তিকালীন পদক দেয়া হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সংযোজনের মাধ্যমে গত ১৩ বছরে সশস্ত্র বাহিনীর যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। বিকেলে ঢাকা সেনানিবাসের সেরাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেছেন। এখন আন্তঃবাহিনী বাদক দলের ব্যান্ডে জাতীয় করোনাকালে সামরিক বাহিনীর সদস্যরা প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এখনো জাতিসংঘ মিশনে বাংলাদেশে ১ নম্বরে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশ উন্নত জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার মাধ্যমে এদেশের সব উন্নয়ন এবং দেশের অগ্রগতি আটকে দেওয়া হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ শ্রদ্ধা করে স্মরণ করেন প্রধানমন্ত্রী। আমার 2 ভাই সেনাবাহিনীর সদস্য, প্রশিক্ষণ অব্যাহত দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়নমূলক কাজে অবদান রেখে দেশের গৌরব সমুন্নত রাখতে পারেন, আমি সেটাই বিশ্বাস করি। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবের যে আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সশস্ত্র বাহিনী আমাদের
জাতিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আমরা বিশ্ব দরবারে উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে সম্মানের সাথে চলব, সেটাই আমাদের মূল লক্ষ্য। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে চিকিৎসকরা জানিয়েছেন তাকে আরও কয়েকদিন সিসিইউতেই থাকতে হবে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন বিএনপি প্রধান বিভিন্ন রোগে আক্রান্ত, তবে তাকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে লিভারের সমস্যা। তার লিভার প্রায় অকার্যকর হয়ে পড়েছে। হার্ট ও কিডনির অবস্থাও ভালো নয়। তার লিভার থেকে নতুন করে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছে। আজ এসব পরীক্ষার ফল আসার কথা রয়েছে। খালেদা জিয়াকে এখন আগের চেয়ে কম অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে বলেও জানিয়েছেন তার চিকিৎসকরা। খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে, ইনসুলিনের পরিমাণ বাড়ানো হয়েছে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে সংসদ থেকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। সকালে সংসদ ভবনের সামনে মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। এদিকে বিএনপি চেয়ারপারসনকে বিদেশ পাঠাতে সরকারের কাছে আবেদন করেছে 20 দলীয় জোটের 5 শরিক। সংসদে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান বিএনপির সংসদ সদস্যরা। সেটা প্রত্যাখ্যান হওয়ায় রোববার জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করেন বিএনপির 6 সংসদ সদস্য। তাদের দাবি 401 ধারায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে সরকার। 401 ধারায় অবিলম্বে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হোক, কারণ 401 অপরিসীম ক্ষমতা দিচ্ছে সরকারকে এবং সরকার জানে এই চাইলেই তারা এই ক্ষমতা ব্যবহার করতে পারে। এই সরকার অবৈধভাবে তার সব ক্ষমতা ব্যবহার করে, কিন্তু বৈধভাবে 401-এর ক্ষমতা তারা বেগম খালেদা জিয়ার পক্ষে ব্যবহার করতে রাজি না। বেগম খালেদা জিয়ার যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, বাধ্য করবেন না সরকার আমাদেরকে সংসদ থেকে বেরিয়ে যেতে। সংসদে যে ন্যায়সঙ্গত দাবি আমরা করছি, এইটির প্রতি যদি সরকার কর্ণপাত না করেন, আমরা চিন্তা ভাবনা করব সংসদে থাকবো কি থাকবো না। এদিকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সরকার প্রধানের কাছে আবেদন করেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের 5 শরিক দল। কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে 5 সদস্যের এই প্রতিনিধি দল রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে যান। বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করতে মৌখিকভাবে এবং লিখিতভাবে আমরা এসেছিলাম। সেই লিখিত আবেদন জমা দিয়েছি। তিনারা বলছেন যে এটা একটা মানবিক কারণে দেওয়া যায় কিনা সেই একটা বিবেচনার জন্য তারা একটি পত্র আমার কাছে দিয়ে গিয়েছেন। তো এটা আমি যথাযথভাবেই আবার যেখানে প্রয়োজন সেখানে পাঠিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে মানবিক বিচারে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া উচিত বলে মনে করেন 20 দলীয় জোটের নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়া এখন মৃত্যু পথযাত্রী। তার কিছু হলে দেশে গণবিস্ফোরণ ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার দাবি জানান তারা। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনার সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি চেয়ারপারসন এখন অত্যন্ত অসুস্থ। অবিলম্বে তার বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় দলটির নেতারা দাবি করেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আইনে কোনো বাধা নেই। রাজনৈতিক প্রতিহিংসায় সরকার তাকে সুচিকিৎসার সুযোগ দিচ্ছে না। খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র রক্ষার আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান বিএনপির নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা কারণে জেলে এবং আজকে মৃত্যু পথযাত্রী। আজকে মানুষের অধিকার নাই, গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই। মানুষ আজকে বিক্ষুব্ধ। এর একটা অবশ্যই বিস্ফোরণ ঘটবে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক, তাকে মুক্তি দেওয়া হোক। তা না হলে এই সরকারের পতনের আন্দোলন তাদেরকে অবশ্যই তাদের পতনের সামনে দাঁড়াতে হবে। জাপানে 2 শিশু জেসমিন মালিকা এবং লাইলা লিনা বাবা ইমরান শরীফের হেফাজতেই থাকবে।
আদেশ দিল হাইকোর্ট। তবে বছরে 3 বার 10 দিন করে বাংলাদেশে এসে তাদের মা নাকানো এরিকো শিশুদের সঙ্গে থাকার সুযোগ পাবেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। জাপানি চিকিৎসক নাকানো এরিকো তার 2 মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনাকে জিম্মায় নিতে 19 আগস্ট রিট করেছিলেন হাইকোর্টে। একই সঙ্গে বাবা ইমরান শরীফও রিট করেন ছোট মেয়েকে বাংলাদেশে আনার নির্দেশনা চেয়ে। রোববার বিকালে শিশুরা কার হেফাজতে থাকবে সে বিষয়ে ভার্চুয়ালি আদেশ দেয় হাইকোর্ট। শিশুদের সঙ্গে 4 বার খাস কামরায় কথা বলে ও আইনজীবীদের মতের ভিত্তিতে তাদের বাবার হেফাজতে থাকার আদেশ দিয়েছে হাইকোর্ট। 10 দিন করে মা বাংলাদেশে আসতে পারবে, এসে বাচ্চাদের সঙ্গে থাকতে পারবে। বছরে 3 বার এই সমস্ত খরচ বহন করবে বাবা। আপনার মাসে 2 বার 2 সপ্তাহে উইকলি ভিডিও কল করবে মার সঙ্গে। বাচ্চারা কোথায় থাকতে চান, কোথায় বাচ্চারা ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, স্বাভাবিক থাকতে চান, এটা বাচ্চারা বেছে নিয়েছে। আমরা আজকাল চাইল্ড রাইটসের কথা বলি, চাইল্ড রাইটস যদি হয় এটা বড় একটা এক্সাম্পল। এছাড়া গত কয়েক মাসে এরিকোর বাংলাদেশে আসা যাওয়া থাকা খাওয়ার খরচ বাবদ 10 লাখ টাকা 7 দিনের মধ্যে দিতে হবে ইমরানকে। তবে লিখিত আদেশ পাওয়ার পর এ বিষয়ে আপিল হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এরিকোর আইনজীবী। বাবা মার দ্বন্দ্ব কমে যাক, এটাই আমরা সবাই চেয়েছিলাম। তারপরেও আদালতে গড়িয়েছে, বাচ্চাদের কাস্টডির ব্যাপারে একটি আদেশ হয়েছে, মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি। এই জন্য পরবর্তী পদক্ষেপ লিখিত আদেশ পাওয়ার পরেই আমরা আপনাদেরকে জানাব। এদিকে জাপানে থাকা তৃতীয় সন্তানকে বাংলাদেশে আনতে ইমরানের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। জন্মসূত্রে জাপানি, বাবার সূত্রে বাংলাদেশি সন্তানদের জিম্মা নিয়ে এটি দেশের আদালতে প্রথম রায়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 6 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,953 জনের। 836টি ল্যাবে 24 ঘন্টায় 17,135 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 199 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.16%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,74,088 জনে। সুস্থ হয়েছেন আরও 192 জন। এ নিয়ে মোট সুস্থ 15,38,198 জন। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিগত চিকিৎসা খরচ বাংলাদেশে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণায় উঠে এসেছে, চিকিৎসায় রোগীকে নিজ পকেট থেকে ব্যয় করতে হচ্ছে 68.50 ভাগ টাকা, যার বড় অংশই খরচ হচ্ছে ওষুধ কিনতে। বাড়তি খরচের কারণে চিকিৎসা নিতে পারে না 16 ভাগ রোগী। গত 10 বছরে স্বাস্থ্য খাতে অনেক উন্নতি হলেও সংকট এখনো প্রকট। সরকারি হাসপাতালে সেবার ঘাটতি ও বেসরকারি হাসপাতালকে নিয়ন্ত্রণ করতে না পারায় রোগী চিকিৎসায় শৃঙ্খলা আসেনি, যে কারণে বাড়ছে ব্যক্তিগত চিকিৎসা ব্যয়। স্বাস্থ্য অর্থনীতি ইউনিট বলছে 2012 সালে চিকিৎসা বাবদ রোগীর নিজ পকেট থেকে ব্যয় ছিল 64 ভাগ। 2032 সালে এই খরচ 32 ভাগে নামিয়ে আনার কৌশলপত্র নেওয়া হলেও তা দিনে দিনে বাড়ছেই। একজন রোগীকে নিজ পকেট থেকে ব্যয় করতে হচ্ছে 68.50 ভাগ অর্থ। এই হার ভারতে 63, পাকিস্তানে 56, নেপাল ও শ্রীলঙ্কায় 51, মালদ্বীপে 21 ও ভুটানে 13 ভাগ। গবেষণায় পাওয়া গেছে, বাংলাদেশে রোগীকে সবচেয়ে বেশি টাকা ব্যয় করতে হয় ওষুধ খাতে 64 ভাগ। এরপর হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা নেয়ার ক্ষেত্রে 23 ভাগ এবং পরীক্ষা নিরীক্ষায় ব্যয় হয় 8 ভাগ টাকা। বাড়তি খরচের কারণে 16 ভাগ রোগী প্রয়োজন থাকলেও চিকিৎসা নিতে পারেন না। চিকিৎসা ব্যয় মেটাতে প্রতি বছর দরিদ্র হয়ে যায় 86 লাখ মানুষ। একজন মধ্যবিত্ত মানুষ বা পরিবার সে কিন্তু নিম্নবিত্তে চলে যাচ্ছে, একজন দরিদ্র পরিবার বা দরিদ্র মানুষ সে কিন্তু অতি দরিদ্র হয়ে যাচ্ছে শুধুমাত্র এই উচ্চ নিজ পকেট থেকে ব্যয় বা যেটাকে আমরা বলি হাই আউট অফ পকেট এক্সপেন্ডিচার এর কারণে। গবেষণায় আরও উঠে এসেছে, মাত্র 3 ভাগ মানুষ সরকারি হাসপাতাল থেকে ওষুধ পায়। সুবিধা না থাকায় পরীক্ষা নিরীক্ষার 85 ভাগই বেসরকারি হাসপাতাল থেকে করতে হয়। যারা ডাক্তার আছেন তাদের উদ্দেশ্যে বলবো, সরকারি বেসরকারি সব জায়গায় যাতে কিনা এই টেস্ট যা প্রয়োজন তার বেশি যাতে না করে। প্রাইভেট সেক্টরের সাথে আমরা আলোচনা করছি, ওনারা যে ফিজগুলো নেয়, হাসপাতালের যে খরচগুলো ধরে, এ বিষয়ে একটা আলোচনার মাধ্যমে একটা সহনশীল পর্যায়ে রাখা যায় কিনা এই বিষয়ে আমরা অলরেডি পদক্ষেপ
গ্রহণ করেছি। রোগীর ব্যক্তিগত খরচ কমাতে তৃণমূলের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে নীতি সংস্কার ও ব্র্যান্ডিং এর পরামর্শ দিয়েছেন বিদেশি কূটনীতিক ও ব্যবসায়ীরা। বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার প্রয়োজনীয় নীতি গ্রহণে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার রাজধানীর এক হোটেলে ফরেন ইনভেস্টর্স চেম্বারের এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। গত এক যুগে দেশের জিডিপির আকার কয়েক গুণ বড় হয়েছে। বাড়তি বিনিয়োগ, রপ্তানি, কর্মসংস্থানের মাধ্যমে 2030 সালে মধ্যম আয় আর 2041 সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য সরকারের। গবেষণা বলছে সে লক্ষ্য পূরণের জিডিপির অনুপাতে বিনিয়োগ 29.9 থেকে বাড়িয়ে নিতে হবে 46.9%, যেখানে বেসরকারি বিনিয়োগ হতে হবে জিডিপির 36.3% আর বিদেশি 3%। বাংলাদেশ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতি। এ শক্তিকে কাজে লাগিয়ে বিনিয়োগের হার বাড়াতে নীতি সংস্কারের তাগিদ দেন বিদেশি কূটনীতিকরা। ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী, স্থিতিশীল এবং সহজ নীতি কাঠামো চায় বিনিয়োগকারীরা। বাংলাদেশের উচিত এই বিষয়কে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার চালিয়ে যাওয়া। এদেশে ব্যবসা করা বিদেশিরা ব্যবসার পরিবেশ নিয়ে সন্তুষ্ট হলে তারাই বিনিয়োগকারী আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী সম্ভাবনা বিবেচনা করে এগ্রো বিজনেস, ডিজিটাল অর্থনীতি, সবুজ অর্থায়নকে গুরুত্ব দিয়ে ফরেন ইনভেস্টর্স চেম্বারের গবেষণা প্রতিবেদনকে সময়োপযোগী বলছেন নীতি নির্ধারকরা। বিনিয়োগকারীরা আমাদের জমি, নীতি কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা যাচাই করতে পারে। আমরা নীতি সংস্কারে জোর দিচ্ছি, আমলাতান্ত্রিক জটিলতাও কমানোর চেষ্টা করছি। সরকার বিদেশি বিনিয়োগকে গুরুত্ব দিয়ে লক্ষ্যমাত্রা ঠিক করেছে। সে অনুযায়ী রোড শো সহ বিভিন্ন ব্র্যান্ডিং এর কাজ চলছে। বিশ্বব্যাংক সহজে ব্যবসা সূচক প্রকাশ না করলে প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে। এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগ বাড়াতে সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় ফরেন ইনভেস্টর্স চেম্বার। তাদের প্রত্যাশা নীতি সংস্কারের সুফল মাঠ পর্যায়েও কার্যকর হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 6 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,953 জনের। 836টি ল্যাবে 24 ঘন্টায় 17,135 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 199 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.16%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,74,088 জনে। সুস্থ হয়েছেন আরও 192 জন। এ নিয়ে মোট সুস্থ 15,38,198 জন। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিগত চিকিৎসা খরচ বাংলাদেশে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণায় উঠে এসেছে, চিকিৎসায় রোগীকে নিজ পকেট থেকে ব্যয় করতে হচ্ছে 68.50 টাকা, যার বড় অংশই খরচ হচ্ছে ওষুধ কিনতে। বাড়তি খরচের কারণে চিকিৎসা নিতে পারে না 16% রোগী। গত 10 বছরে স্বাস্থ্য খাতে অনেক উন্নতি হলেও সংকট এখনো প্রকট। সরকারি হাসপাতালে সেবার ঘাটতি ও বেসরকারি হাসপাতালকে নিয়ন্ত্রণ করতে না পারায় রোগী চিকিৎসায় শৃঙ্খলা আসেনি, যে কারণে বাড়ছে ব্যক্তিগত চিকিৎসা ব্যয়। স্বাস্থ্য অর্থনীতি ইউনিট বলছে, 2012 সালে চিকিৎসা বাবদ রোগীর নিজ পকেট থেকে ব্যয় ছিল 64 ভাগ। 2032 সালে এই খরচ 32 ভাগে নামিয়ে আনার কৌশলপত্র নেওয়া হলেও তা দিনে দিনে বাড়ছেই। একজন রোগীকে নিজ পকেট থেকে ব্যয় করতে হচ্ছে 68.50 ভাগ অর্থ। এই হার ভারতে 63, পাকিস্তানে 56, নেপাল ও শ্রীলঙ্কায় 51, মালদ্বীপে 21 ও ভুটানে 13 ভাগ। গবেষণায় পাওয়া গেছে, বাংলাদেশে রোগীকে সবচেয়ে বেশি টাকা ব্যয় করতে হয় ওষুধ খাতে 64 ভাগ। এরপর হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা নেওয়ার ক্ষেত্রে 23 ভাগ এবং পরীক্ষা নিরীক্ষায় ব্যয় হয় 8 ভাগ টাকা। বাড়তি খরচের কারণে 16 ভাগ রোগী প্রয়োজন থাকলেও চিকিৎসা নিতে পারেন না। চিকিৎসা ব্যয় মেটাতে প্রতি বছর দরিদ্র হয়ে যায় 86 লাখ মানুষ।
একজন মধ্যবিত্ত মানুষ বা পরিবার সে কিন্তু নিম্নবিত্তে চলে যাচ্ছে, একজন দরিদ্র পরিবার বা দরিদ্র মানুষ সে কিন্তু অতি দরিদ্র হয়ে যাচ্ছে শুধুমাত্র এই উচ্চ নিচ পকেট থেকে ব্যয় বা যেটাকে আমরা বলি হাই আউট অফ পকেট এক্সপেন্ডিচার এর কারণে। গবেষণায় আরও উঠে এসেছে মাত্র 3 মানুষ সরকারি হাসপাতাল থেকে ওষুধ পায়। সুবিধা না থাকায় পরীক্ষা নিরীক্ষার 85 বেসরকারি হাসপাতাল থেকে করতে হয়। যারা ডাক্তার আছেন তাদের উদ্দেশ্যে বলবো সরকারি বেসরকারি সব জায়গায় যাতে কিনা এই টেস্ট যা প্রয়োজন তার বেশি যাতে না করে। প্রাইভেট সেক্টরের সাথে আমরা আলোচনা করছি, ওনারা যে ফিজগুলো নেয়, হাসপাতালের যে খরচগুলো ধরে, এ বিষয়ে একটা আলোচনার মাধ্যমে একটা সহনশীল পর্যায়ে রাখা যায় কিনা এই বিষয়ে আমরা অলরেডি পদক্ষেপ গ্রহণ করেছি। রোগীর ব্যক্তিগত খরচ কমাতে তৃণমূলের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে নীতি সংস্কার ও ব্র্যান্ডিংয়ের পরামর্শ দিয়েছেন বিদেশি কূটনীতিক ও ব্যবসায়ীরা। বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার প্রয়োজনীয় নীতি গ্রহণে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার রাজধানীর এক হোটেলে ফরেন ইনভেস্টর্স চেম্বারের এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। গত এক যুগে দেশের জিডিপির আকার কয়েক গুণ বড় হয়েছে। বাড়তি বিনিয়োগ, রপ্তানি, কর্মসংস্থানের মাধ্যমে 2030 সালে মধ্যম আয় আর 2041 সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য সরকারের। গবেষণা বলছে সে লক্ষ্য পূরণের জিডিপির অনুপাতে বিনিয়োগ 29.9 থেকে বাড়িয়ে নিতে হবে 46.9%, যেখানে বেসরকারি বিনিয়োগ হতে হবে জিডিপির 36.3% আর বিদেশি 3%। বাংলাদেশ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতি। এ শক্তিকে কাজে লাগিয়ে বিনিয়োগের হার বাড়াতে নীতি সংস্কারের তাগিদ দেন বিদেশি কূটনীতিকরা। ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী, স্থিতিশীল এবং সহজ নীতি কাঠামো চায় বিনিয়োগকারীরা। বাংলাদেশের উচিত এই বিষয়কে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার চালিয়ে যাওয়া। এদেশে ব্যবসা করা বিদেশিরা ব্যবসার পরিবেশ নিয়ে সন্তুষ্ট হলে তারাই বিনিয়োগকারী আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী সম্ভাবনা বিবেচনা করে এগ্রো বিজনেস, ডিজিটাল অর্থনীতি, সবুজ অর্থায়নকে গুরুত্ব দিয়ে ফরেন ইনভেস্টর্স চেম্বারের গবেষণা প্রতিবেদনকে সময়োপযোগী বলছেন নীতি নির্ধারকরা। বিনিয়োগকারীরা আমাদের জমি, নীতি কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা যাচাই করতে পারে। আমরা নীতি সংস্কারে জোর দিচ্ছি, আমলাতান্ত্রিক জটিলতাও কমানোর চেষ্টা করছি। সরকার বিদেশি বিনিয়োগকে গুরুত্ব দিয়ে লক্ষ্যমাত্রা ঠিক করেছে। সে অনুযায়ী রোড শো সহ বিভিন্ন ব্র্যান্ডিংয়ের কাজ চলছে। বিশ্বব্যাংক সহজে ব্যবসা সূচক প্রকাশ না করলে প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে। এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগ বাড়াতে সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় ফরেন ইনভেস্টর্স চেম্বার। তাদের প্রত্যাশা নীতি সংস্কারের সুফল মাঠ পর্যায়েও কার্যকর হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান তৃতীয় টি20 প্রথম 2 ম্যাচ জিতে এর মধ্যেই সিরিজ জেতা হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বকাপের বাজে ফর্ম থেকে কোনোভাবেই বের হতে পারছে না বাংলাদেশ। প্রথম 2 ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রতিদ্বন্দ্বিতা গড়া যায়নি। 16 জনের স্কোয়াড দেওয়ার পরও তৃতীয় টি20 দলে আরও 2 ক্রিকেটার ডাকা হয়েছে। ওপেনার পারভেজ ইমন আর পেসার কামরুল ইসলাম রাব্বির তৃতীয় টি20তে খেলা নিশ্চিতই বলা যায়। সেক্ষেত্রে কাটা পড়বেন ওপেনার সাইফ হাসান আর ইনজুরিতে পড়া পেসার মুস্তাফিজ। সব মিলে হোয়াইট ওয়াশ এড়ানোর কঠিন লক্ষ্য টাইগারদের, কারণ বিশ্বকাপ থেকেই দারুণ ফর্মে আছে পাকিস্তান। টি20-র পর শুরু হবে 2 দলের টেস্ট সিরিজ। পুরনো ক্লাব সাইফ স্পোর্টিং এর সাথে নতুন মৌসুমে 1 বছরের চুক্তি বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়ার। 2017 থেকে ক্লাবটিতে নিয়মিত মুখ জামাল ভুঁইয়া এর আগে ডেনমার্কের বেশ কয়েকটি লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে যোগ দেন আবাহনী লিমিটেডে। 2 বছর পর পুনরায় ডেনমার্কের ক্লাবে যোগ দিলে 2015 সালে শেখ রাসেলের হয়ে আবারও দেশের মাটিতে খেলতে আসেন ডেনমার্ক প্রবাসী জামাল। তবে সাইফ স্পোর্টিংয়ে যোগদানের পর আর কোনো ক্লাব পরিবর্তন করেননি বাংলাদেশ অধিনায়ক। মাঝে একবার চট্টগ্রাম আবাহনী ও কলকাতা মোহামেডানের ধারে খেলতে গিয়েছিলেন।
আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।